প্রতি বছরের মতো এবছরও সরকার বাজেট দিতে যাচ্ছে। জুনের 11 তারিখ বাজেট প্রস্তাব করা হবে। তবে এই বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন থাকে, একেবারে সাধারণ প্রশ্ন। বিষয়টা অনেক কঠিন, কারো কাছে একেবারে বোধগম্য হয় না। সেরকম খুব সাধারণ কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি এই আয়োজনে। প্রশ্নের উত্তর দেবেন ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক রেজাউল করিম বাইরন। আপনাকে স্বাগত। আপনি এর মধ্যেই বেশ কয়েকটা রিপোর্টও করেছেন এইবারের বাজেট নিয়ে। বাজেট আসছে জুন মাসের 11 তারিখে। প্রথমেই আপনাকে জিজ্ঞেস করি, বাজেট আসলে কি? ব্যক্তিগত আপনার সাংসারিক জীবনে যেমন একটা বাজেট থাকে, যে আপনি যে আয় করেন কী কারণে, আপনার ব্যয়, আপনার জীবন, প্রতিদিনকার জীবনযাপন নির্বাহ করার জন্য আপনি ব্যয় করেন, তার জন্য আপনার আয় করতে হয়। এবং এইখানেও যেরকম আপনার আয় অনুযায়ী আপনার ব্যয় করতে হয়। তো যদি সেখানে কোনো কারণে যদি হঠাৎ যদি কোনো বিপদ আসে বা কোনো তখন হয়তো দেখা গেল আপনি ঋণ করেন, তো ঋণ করলে তো সেই ঋণটা আবার আপনার শোধ করতে হবে। হ্যাঁ। কিভাবে? তো সেই কারণে আবার এই আয় থেকে কিছু কিছু সঞ্চয় রাখারও দরকার পড়ে। হ্যাঁ। আর যারা রাখে না, যদি কেউ সঞ্চয় না রাখে, তাহলে সে ঋণ করতে করতে ঋণগ্রস্ত হয়ে পড়ে। তো তখন তার ব্যক্তিগত জীবনে আরও নানা রকম সমস্যা তৈরি হয়। তো রাষ্ট্রের বাজেটও, সরকারের বাজেটও কতকটা ওরকমই একটা বাৎসরিক আয় ব্যয়ের হিসাব নিকাশ। তবে এখানে একটু তফাৎ আছে। যেমন ধরেন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি ধরি, যে এখানে আমরা একটা গরিব দেশ, আমাদের একটা বড় অংশ এখনও দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। আবার এই দারিদ্র্য সীমার নিচে যারা বসবাস করে, এর উপরে একটা মিডিল ক্লাস আছে। তো আবার ব্যবসায়ী সমাজ আছে। ব্যবসায়ীরা যদি তাদের স্বার্থ যদি না হয়, সেখানে যদি পলিসি ঠিক না হয়, তো তাহলে আবার হবে না, আপনার ব্যবসা বাণিজ্য না হইলে আপনার কর্মসংস্থান হবে না, বা ইকোনমিতে ওইগুলো আসে। তো সরকারকে একই সঙ্গে এই আয় ব্যয়ের সঙ্গে ওইসব জিনিসগুলো চিন্তা করতে হয়। তাহলে বাইরন ভাই, আমরা কি ধরে নিতে পারি যে আমাদের নিজেদের যেরকম আয় ব্যয়ের একটা হিসাব করি আমরা মাসে মাসে, সরকার সেরকমই একটা হিসাব করে পুরো বছরের জন্য? জি, আয় ব্যয়ের হিসাব মোটামুটিভাবে ধরা যায়। এই জুন মাসে বাজেটটা হবে, প্রতি বছর জুন মাসেই প্রস্তাব করা হয়। কখনো কখনো প্রথম দিকে, এবারে 11 তারিখে হচ্ছে। জুন মাসে কেন হয়? জুন মাসে আমাদের এখানে সে ঔপনিবেশিক শাসন আমল থেকেই আমাদের এখানে জুন মাসে দেয়া হয়, সেটাই চলতেছে। তবে ওই সময় এটা চালু করার একটা কারণ হতে পারে যে আমাদের দেশের প্রেক্ষিত যদি আমি বলি, যে আমাদের সাধারণত বর্ষার সময় হচ্ছে জুন, জুলাই, আগস্ট, এই সময়তে বৃষ্টি থাকে। তো এরকম একটা জিনিস চিন্তা করা হয় যে বাজেটটা দেওয়া হয় 30 তারিখের মধ্যেই, জুন মাসে দেওয়ার পর 30 তারিখের মধ্যে বাজেট নিয়ে একটা আলোচনা হবে পার্লামেন্টে। আলোচনার পরে 1 তারিখ থেকে 1 জুলাই থেকে বাজেটটা কার্যকর হয়। তো এরকম একটা যে বাজেট দেওয়ার সঙ্গে সঙ্গে বাজেটে একটা ডেভেলপমেন্ট, উন্নয়ন বাজেট থাকে, বিভিন্ন প্রকল্প, রাস্তাঘাট তৈরি করা, ব্রিজ, এইসব তৈরি করা। তো ওর জন্যে আমার বাজেট দেওয়ার সঙ্গে সঙ্গে তো কাজ শুরু করতে পারেন না। তো ওর জন্যে আমার প্রিপারেশন একটা দরকার আছে, ফাইল ওয়ার্ক করা দরকার। আবার সরকারের স্বচ্ছতা বজায় রাখার জন্যে নিয়ম আছে যে সরকারের বিভিন্ন কমিটিতে তো অ্যাপ্রুভাল করার। তো এই প্রিপারেশন সময়টা 2-3 মাস ধরা হয়। তো যে কারণে দেখবেন যে সবসময় প্রথম দিকে ব্যয়টা কম হয়, তারপরে আস্তে আস্তে ব্যয়টা বাড়তে পারে। তো ওই শুকনোর সময়টা ধরেন অক্টোবর নভেম্বর থেকে আপনার থাকে, তখন বৃষ্টি টিষ্টি হয় না। তো এই একটা কারণে জুন মাসে দেয়া হয় এবং জুলাই থেকে আমাদের এখানে। তাহলে ধরে নেওয়া যেতে পারে যে বাজেটে এরকম করেই ধরে নেওয়া হয় যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, যেহেতু এ সময় বৃষ্টি থাকবে এবং বর্ষা থাকার সম্ভাবনা, সেই সময়টায় সরকার হচ্ছে কাজ করবে এটার প্রস্তুতির। তারপরে শুকনা মৌসুমে যেন তারা পুরোদমে কাজটা শুরু করতে পারে। এটা হচ্ছে জুন মাসে দেবার কারণ। আর জুলাই থেকে জুন পর্যন্তই ধরা হয় আমাদের অর্থ বছর, যেটা ইংরেজিতে রেগুলারলি বলে ফিসকাল ইয়ার। প্রতি বছরই যখন বাজেট দেয় তখন বলা হয় এটা ঘাটতি বাজেট, এবং ঘাটতি বাজেট সবসময়ই থাকে। অর্থাৎ যতটুকু বোঝা যায় যে ঘাটতি বাজেট হচ্ছে সেই বাজেট যেখানে যে পরিমাণ টাকা খরচ হচ্ছে সেই পরিমাণ আয় আসলে সরকারের নেই। প্রতি বছরই যদি ঘাটতি বাজেট থাকে তাহলে তো এক হচ্ছে যে আমরা সাংবাদিকরা যেরকম বলি এটা ঘাটতি বাজেট, আলাদা করে তো বলার দরকার নেই। যদি কোনো বছর ঘাটতি বাজেট না হয় তাহলে পরে তখন বলা যেতে পারে যে এই বছরে ঘাটতি নেই। এটা গেল একটা বিষয়, এটা নিয়ে যদি একটু কমেন্ট করেন। তবে ঘাটতি কেন থাকে? সরকার তো চাইলে পরে টাকা ছাপিয়ে নিলেই পারে,
টাকা ছাপিয়ে নিলে পারে এটা ঠিক আছে, কিন্তু ওই ঘাটতি হইলেই তো সরকার টাকা ছাপিয়ে তার বাজেট বাস্তবায়ন করে। টাকা ছাপিয়ে তার প্রসেস কীভাবে ছাপা হবে টাকাটা ছাপা হয় আমাদের টাকশালে টাকা ছাপানো হয়, কিন্তু টাকা তো ইচ্ছা করলে ছাপানো যায়। ওর সঙ্গে মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসির অনেক রকমের সম্পর্ক থাকে আর কি। তো টাকা সরকার যে ঘাটতি বাজেট ফাইন্যান্সিং করার জন্য যে ঋণটা করে আমাদের দেশের ভিতর থেকে, সেটা তো ওই তার একটা অংশ হয়তো ব্যাংকের কাছ থেকে সে ঋণ করলো, আর সরকার যদি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ঋণ করে তো সেটা সাধারণত বলা হয়, এটা ইকোনমিস্টরা বলে থাকেন যে এটা টাকা ছাপিয়ে, তার কারণ এটা হচ্ছে নতুন অর্থ, ফ্রেশ মানি, ওটা টাকা ছাপিয়ে ওই টাকাটা বাজারে তখন ছাড়া হয় এবং ওর মাধ্যমে সরকার বড় করে। ছাপার সঙ্গে সম্পর্ক হচ্ছে ওইটাই আপনার ঘাটতি বাজেটের। এটা যদি আর একটু বুঝি বলেন, এক তো বললেন যে বিভিন্ন ব্যাংকের কাছ থেকে আমি টাকা ধার নেব, সরকার সেটা যে কোনো একটা ব্যাংকের কাছে বললো যে আমার এই টাকা দরকার, আমাকে টাকা দাও, সে টাকা দিল। বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে যখন ধার করে সেটা তাহলে কিভাবে? তখন কি বাংলাদেশ ব্যাংকে আসলে টাকা ছাপিয়েই নেয়? তাহলে ওটা ঋণ হলো কিভাবে? এটা বলা হয় যে বাংলাদেশ ব্যাংক যদি টাকা দেয় সেটা ছাপিয়ে দেয়, তবে এর মানে এই না যে সবসময়, তখন বাংলাদেশ ব্যাংকের কাছেও তো টাকা থাকে। বিভিন্ন ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকে টাকা রাখে, আবার সরকারের যে টাকা সেটাও বাংলাদেশ ব্যাংকে থাকে। তো ওই সময় যদি প্রতিদিন আয় ব্যয় করতে যাই, যদি ওখান থেকেও সে নিতে পারে, কিন্তু এটা বলা হয় যে বাংলাদেশ ব্যাংকের টাকাটা হচ্ছে ফ্রেশ মানি। ওটা নতুন টাকা ঢুকলো। হ্যাঁ, নতুন টাকা বলতে কি, এটা মার্কেটে চালু টাকা না, যে হাত বদল হওয়ার টাকা না। যেমন ব্যাংকের কাছে যখন টাকা থাকে, ব্যাংকের থেকে টাকা আপনি নিচ্ছেন, আপনি আপনার ব্যক্তি প্রয়োজনে আপনি ব্যাংকে থেকে টাকা উঠায় খরচ করতেছেন, আবার ব্যবসায়ীরা তার প্রয়োজনে টাকা উঠায় খরচ করতেছে। ওটা বাজারে আছে অলরেডি। আর মনে করা হয় যে বাংলাদেশ ব্যাংক যেহেতু সরাসরি লেনদেন করে না, তো এই জন্য মনে করা হয় যে ওইটা এবং ওই টাকাটা যদি বাজারে আসে তাহলে তার একটা ইনফ্লেশনারি একটা প্রভাব থাকে। অর্থাৎ টাকা যদি অর্থনীতিতে নতুন টাকা যদি ঢুকে, অর্থাৎ যেটা হাত বদল হচ্ছে না, সেই রকম টাকা যদি বাংলাদেশ ব্যাংক ঢোকায়, ধরে নিলাম বাংলাদেশ ব্যাংক থেকে আসলে সেরকম নতুন টাকা ঢুকলো, এই নতুন টাকা ঢুকলে পরে মূল্যস্ফীতি বাড়ার একটা সম্ভাবনা থাকে, ব্যাপারটা তাই। তাহলে একটা দেশে কি পরিমাণ টাকা সার্কুলেশনে থাকবে সেটা নিশ্চয়ই কি হিসাব আছে কোনো? আমাদের কি এরকম কোনো ধারণা আছে যে আসলে কত টাকা সার্কুলেশনে আছে? এটা তো অবশ্যই হিসাবে আছে বাংলাদেশ ব্যাংকের, তার কারণ এটা তো ওই মনিটারি পলিসির একটা অংশ আর কি, যে কি পরিমাণ টাকা আমার মার্কেটে আছে। তো এর হিসাব তো অবশ্যই আছে, এবং ওই হিসাব ছাড়া তো আপনি মনিটারি পলিসি করতে পারবেন না। আর এইটা কিভাবে ঠিক করে যে আমার কি পরিমাণ টাকা বাজারে থাকবে? এটা কিভাবে ঠিক করে যে আমার এত কোটি টাকা বা এত লক্ষ কোটি টাকা কিছু একটা হয়তো হিসাব আছে, সেটা কিভাবে ঠিক করা হয়? কিসের ভিত্তিতে এই টাকাটা আসে বাজারে? এইটা বাংলাদেশ ব্যাংক, যেমন এখানে এই শব্দগুলো বেশ কঠিন, মানে রিজার্ভ মানি বা এরকম এইগুলোর কিছু টার্গেট থাকে বা লক্ষ্যমাত্রা থাকে, যে আমার এই পরিমাণ টাকা আমি বাজারে ছাড়বো, বা এই পরিমাণ অর্থ আমি ব্যাংকগুলোতে লোন হিসেবে দিতে পারি, বা আমি সরকারকে দিতে পারি, সরকার বিভিন্ন প্রয়োজনে নেবে। ওর একটা হিসাব তারা প্রতি বছর তার মনিটারি পলিসির সময় তারা তৈরি করে। তো এর বাইরে যদি যায়, যেমন ধরেন যদি আপনি যেটা বললেন যে আপনার সাপ্লাই যদি বাড়ে, টাকার সাপ্লাই যদি বেশি বাড়ে, তো কেন ইনফ্লেশনের উপর প্রভাব পড়ে? এই কারণে যে আপনার হাতে তখন টাকা বেশি এসে গেল, টাকার সাপ্লাইটা বেড়ে গেল, কিন্তু যে জিনিস, যে পণ্য, যেটা আপনি ওই টাকা তো মানুষ পণ্য আদান প্রদান কেনা করে, ওটা তো একটা জায়গায় যদি লিমিট থাকে, তখন একটা ডিমের দাম 10 টাকা, এখন কেউ যদি বলে যে এটা 20 টাকা, আপনার কাছে টাকা আছে, আপনি 20 টাকা দিয়েই কিনলেন, কিন্তু এর মাধ্যমে তো আপনার ইনফ্লেশনটা বেড়ে গেল। তো এই জন্য বাংলাদেশ ব্যাংক কী পরিমাণ টাকা ছাড়বে, বা বাংলাদেশ ব্যাংক সরকারকে কী পরিমাণ টাকা নিতে, লোন করতে অ্যালাউ করবে, সেটা নির্ভর করবে ওই সময় মুদ্রাস্ফীতি কত। মুদ্রাস্ফীতি যদি কম থাকে, 2-3% থাকে, তখন আপনার বাংলাদেশ ব্যাংক থেকে যদি আপনি ধার করেন তাহলে সমস্যা নেই। কিন্তু মুদ্রাস্ফীতি যদি এখনকার যেমন অবস্থা, এখন যদি আপনি টাকা আরও বা মার্কেটে ছাড়েন, তাহলে কি হবে? তাহলে সাপ্লাই বেড়ে গেলে ইনফ্লেশনটা আরও ফুয়েলিং হলো।
অন্য দিক থেকে তাহলে বলা যায় কি এরকম যে বাংলাদেশের মধ্যে যে পণ্য বা সেবা যে পরিমাণ আছে সেইগুলোর পরিমাণ যদি বাড়ে তখন হচ্ছে টাকার সাপ্লাইটাও সেই হিসেবে কি বাড়ানো যেতে পারে? টাকার সাপ্লাই আবার একই দিকে এইটার সঙ্গে সম্পর্ক না, আবার সরকারের দিক থেকে সরকার টাকাটা কে নেবে? টাকার সাপ্লাই যে আপনি বাড়াবেন সেটা আপনি কি সরকারকে দিবেন? সরকারের আবার একটা ব্যালেন্সিং ব্যাপার আছে, তার আয় ব্যয়ের হিসাব। সে যদি বেশি বড় করে তো এই টাকা তো একসময় তার আবার পরিশোধ করতে হবে। তো সেটা হলে কি হবে? তখন তার সেই পরিমাণ রেভিনিউ যদি না থাকে তাহলে সেটা আবার সরকারের যে আর্থিক শৃঙ্খলা, তার যে ব্যয় ব্যবস্থাপনার যে শৃঙ্খলা, সেটা আবার নষ্ট হবে। ফলে একটার সঙ্গে অন্যটা সম্পর্কিত। এটা যদি আমার এখন পণ্যের সাপ্লাই অনেক বেশি আছে, আমি সেই জন্য এখন আমি টাকা, সেটা আবার করা যাবে না। আচ্ছা, তাহলে পরে এটা যদি বোঝেন, সব কিছুর গোড়ায় তো দেখা যাচ্ছে এই ঘাটতি বাজেটে কেন ঘাটতি রাখে সরকার? তো এক রকমের যে পরিমাণ আয় হবে ঠিক সেই রকম পরিমাণ ব্যয় করলেই তো হয়, ঘাটতি কেন রাখতে হয়? আমাদের এটা ঘাটতি বাজেট। আমাদের যে পরিমাণ আয় হয়, এমনি আমাদের যে রেভিনিউ, পৃথিবীর মধ্যে সবচেয়ে কম রাজস্ব আমাদের আদায় হয়। আবার তার উল্টো দিকে যে ব্যয়ের যে চাহিদা আমাদের এখানে অনেক অনেক বেশি, কিন্তু সেই ব্যয়টাও আমাদের কম হয়। যদি এটা জিডিপির সঙ্গে মেজার করা হয়, জিডিপির সঙ্গে সব কিছু মেজার করা হয় এই কারণে যে আপনার এক একটা দেশের ইকোনমি এক এক রকমের সাইজ। ভারতের অর্থনীতির যে সাইজ আর বাংলাদেশের যে অর্থনীতির সাইজ একরকম না। তো সেই জন্য ওই জিডিপির সঙ্গে এটা করা হয় যে কে কত ব্যয় করে বা কে কত আয় করে। আমাদের এখন ট্যাক্স জিডিপি রেশিও যেটা 7%-এর নিচে। আবার আমরা ব্যয়ও যে খুব বেশি করি তা না, এই 12-13%, যেখানে অন্যান্য দেশে 20%-এর কাছাকাছি বা তারও আরও বেশি। সেই জন্যে আমার তো ব্যয়ের চাহিদা আছে, আমার তো ব্যয় করতে হবে, কিন্তু আবার সেই ধরনের রেভিনিউ নেই। এবং ইমিডিয়েট ব্যয় আমার কিছু আছে যেটা না করার কোনো উপায় নেই। আমরা ব্যয় নিয়ে আলাপ করব, তার আগে একটু যদি বলেন যে প্রতি বছর যখন বাজেটের হিসাবটা করে তখন তো একদিকে যেরকম বলা হয় যে কোথায় কোথায় টাকাটা খরচ হবে, সেটা আমরা আসবো, সেটা এই প্রশ্ন আছে। কিন্তু তার আগে আপনার কাছে প্রশ্ন যে সরকার তাহলে আয় করে কিভাবে টাকাটা? আমাদের এখানে 3টা খাত আছে। একটা হচ্ছে এনবিআর আদায় করে ভ্যাট, তারপরে কাস্টমস আর ইনকাম ট্যাক্স। আর এটা হচ্ছে এনবিআর আদায় করে। এর বাইরেও কিছু ট্যাক্স আছে যেটা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় আদায় করে, সেটার পার্সেন্টেজ কম। আর এছাড়া কিছু রেভিনিউ ইনকাম আছে, সেটা যেমন ধরেন যে বাংলাদেশ ব্যাংক সরকারের ব্যাংক। বাংলাদেশ ব্যাংক প্রতি বছর হিউজ প্রফিট করে। তো ওই প্রফিটটা কই যাবে? প্রফিটটা সরকারের ঘরে যায়। আবার ধরেন যে চট্টগ্রাম বন্দর যদি লোকসানি না হয়, তার একটা আয় ব্যয়, তার যে সেই রেভিনিউটা কোথায় যাবে সেটাও সরকারের কাছে। এই যে মোটামুটি এই 3টা খাত থেকে আমরা আয় করি। বাংলাদেশ ব্যাংক কিভাবে লাভ করে? কোথা থেকে তার লাভের টাকাটা? বাংলাদেশ ব্যাংক লাভ করে নানাভাবে। বাংলাদেশ ব্যাংকের একটা লাভ আসে, বাংলাদেশ ব্যাংকের যে সরকারের যে ফরেন কারেন্সি যেটা ইনকাম হয়, যেমন এখন আমাদের 30 থেকে 35 বিলিয়ন ডলার, এই টাকাটা তো বাংলাদেশ ব্যাংক বসায় রাখে না। সে খুব সিকিউর জায়গায় বিদেশে বিভিন্ন কারেন্সিতে বা বিভিন্ন এতে তারা বিনিয়োগ করে রাখে, গোল্ডে বিনিয়োগ করে। তো ওই বিনিয়োগ করতে যেয়ে তাদের কিছু লাভ হয়, এবং বাংলাদেশ ব্যাংক খুবই সিকিউর জায়গায় সাধারণত ওটা করে, ওখান থেকে তার একটা লাভ হয়। আবার এই যে বিভিন্ন ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংক ব্যবসা করে না, কিন্তু ওই যে আমাদের সিস্টেম সুষ্ঠুভাবে রান করার জন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকে ধার দেয়, তার একটা ইন্টারেস্ট আছে। আচ্ছা, তো এই যে এইসব মাধ্যমে বাংলাদেশ ব্যাংক আয় করে। আমি যদি আমার কথা চিন্তা করি, তাহলে পরে আমি কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেলাম, তখন একটা ট্যাক্স দিই, সেটা ভ্যাট, সেটার কথা আপনি বলেছেন। আবার মোটরসাইকেলের লাইসেন্সের জন্য একটা ফি থাকে বা রেজিস্ট্রেশনের জন্য একটা ফি থাকে। এইগুলো কি এনবিআর এর? এগুলো কোথায় কোন হিসেবে গোনা হয় বা কিভাবে যায়? যেমন ভ্যাটটা যেটা বললেন ওটা এনবিআর কালেকশন করে। আবার লাইসেন্সটা যেমন ধরেন আপনার বিটিআরসি, ও যে লাইসেন্স ফিটিগুলো নেয়, এগুলো সরকার কালেকশন করে। সরকার সবই এক জায়গায় যায়, সরকারি কোষাগারে যায়। আমি স্ট্যাম্প কেনার সময় যে টাকা দিই, আবার পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় যে টাকা দিই, ওগুলো হচ্ছে ফি। এগুলো এনবিআর কালেকশন করে না, সরকারের বিভিন্ন যে মিনিস্ট্রির আন্ডারে আছে। এই জন্য প্রত্যেক মিনিস্ট্রির আয়ও যেরকম থাকে, আবার ব্যয়ের খাত থাকেই।
আবার সব মিনিস্ট্রি কিছু না কিছু আয়ের খাত থাকে, এরকম এইভাবে আর কি এই সবগুলো মিলিয়ে হচ্ছে সরকারের রাজস্ব হয়। এবং সেই আয়টাও আসলে ওই যেই পরিমাণ খরচ হয় সেই পরিমাণ তো না, যথেষ্ট না। আপনি প্রথমেই একটুখানি বলেছিলেন যে অনুন্নয়ন বাজেটের কথা একটুখানি একবার মেনশন করে, এবং প্রায় শোনা যায় যে উন্নয়ন বাজেট আর অনুন্নয়ন বাজেট, এই এই দুটো ব্যাপারটা কি আসলে? উন্নয়ন বাজেট কি আর অনুন্নয়ন বাজেট কি? উন্নয়ন বাজেট হচ্ছে যে সরকার কিছু বিনিয়োগ করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, যেমন আপনার রাস্তাঘাট তৈরি করা, একটা ব্রিজ তৈরি করা, পাওয়ার প্ল্যান্ট তৈরি করা, এরকম তো এগুলো প্রজেক্টের আন্ডারে, বিভিন্ন প্রকল্পের আন্ডারে এইগুলো ব্যয় হয়, এটাকে বলা হয় উন্নয়ন ব্যয়। এবং এইটার মাধ্যমে আপনি সাধারণ মানুষের বিভিন্ন রকমের সার্ভিস, রাস্তাঘাট, যে কারণে মানুষ আপনাকে ট্যাক্স দেয়, আপনি রাস্তা উন্নত করবেন, তো এটা একটা ব্যয় হয়। আর এর বাইরে যেটা নন অপারেটিং, এটা কয়েক রকম বলে, কেউ বলে অপারেটিং বাজেট, আবার রেভিনিউ বাজেট বলে। এটা হচ্ছে সরকার রানিং যে খরচ, যেমন সরকারি কর্মচারীদের বেতন, এটা একটা ফিক্স থাকে, মাঝে মাঝে চেঞ্জ হয়, 5 বছর পর পর নতুন পে কমিশন দিলে, ওটা আপনার সবসময় হতেই থাকবে। তারপরে আপনি যে লোন করলেন, লোনের যে সুদ পরিশোধ বাবদ যে ব্যয়, এটাও অর্থাৎ অনুৎপাদনশীল খাতে প্রজেক্টে আপনি যেটা ব্যয় করতেছেন সেখানে কিছুটা উৎপাদন হয়, ইয়ে হয়, কিন্তু অনুৎপাদনশীল খাত এবং চলমান যে ব্যয়, ওইটার জন্যে যে ব্যয়টা, সেটারে সাধারণত এই অপারেটিং বাজেটের আন্ডারে পরিচালিত হয়। তাহলে আমি যদি আমার মাসিক বাজেটের সাথে এটা তুলনা করতে যাই, ব্যাপারটা কি এরকম বলা যেতে পারে যে এই ধরেন প্রতি মাসে আমার বাড়ি ভাড়ার জন্য খরচ হবে 25,000 টাকা, এটা উন্নয়ন বাজেটের মতন, কিন্তু এই মাসে হয়তো আমি একটা নতুন কোর্সে ভর্তি হচ্ছি, আমি হয়তো জার্মান শিখবো বা আমি কোডিং শিখবো, সেটার জন্য আমার খরচ হবে মাসে 5,000 টাকা। এই 5,000 টাকা কি আমার উন্নয়ন বাজেটের? আপনার ক্ষেত্রে তাই, আপনার নিজের ব্যক্তিগত উন্নয়নের জন্যে, হ্যাঁ, আপনার ব্যক্তিগত, আপনি যাতে ভবিষ্যতে ভালো একটা কিছু চাকরি টাকরি পেতে পারেন, এই জন্য আপনি ওইখানে খরচ করলেন। ওই খরচটা যদি আপনার কাছে টাকা না থাকে, তাহলে আপনি খরচ না করলেও চলে, কিন্তু আপনার এই উন্নয়নটা আর হলো না। হ্যাঁ, সরকারি ক্ষেত্রেও তাই। আপনার দেশের উন্নয়ন যদি আপনি চান, রাস্তাঘাট অমুক, এই যে সমস্ত পৃথিবী সব দেশে মেট্রো রেল আছে, বড় বড় শহরে, আমাদের কোনো মেট্রো রেল নেই। কিন্তু এই যে সাধারণ মানুষ, আপনি সন্ধ্যার সময় যদি দেখেন যে মানুষ কি কষ্ট করে যাওয়া আসা করে, তো এখন একটা মেট্রো রেল হওয়ার কারণে মানুষের একটা ডিমান্ড তৈরি হয়েছে, আরও অনেকগুলো মেট্রো রেল করার জন্য চিন্তা করতেছে। তো এই ব্যয়গুলো আপনি না করলেও তো এতদিন চলে আসছে, যেখানে কলকাতায় 80-র দশকে মেট্রো রেল হয়ে গেছে, আমাদের কেবলমাত্র হলেও, সামনে আরও হয়তো হবে। তাহলে মেট্রো রেল যখন হচ্ছে, মেট্রো রেলের জন্য যে আলাদা করে বাড়তি খরচ, সেটা আসছে উন্নয়ন বাজেট থেকে। উন্নয়ন বাজেট থেকে। কিন্তু একবার মেট্রো রেল হয়ে যাওয়ার পরে মেট্রো রেলে যত লোক চাকরি করে, মেট্রো রেলের নিয়মিত রক্ষণাবেক্ষণ, তার বিভিন্ন রকম সার্ভিসিং, সেগুলো তো তখন আবার অনুন্নয়ন বাজেট, ওটা তো ওভারহেডের মতো, ওটা তো তখন রেগুলার খরচের মধ্যে, ওটা তখন তার রেগুলার বাজেটের মধ্যে চলে যাবে, রেভিনিউ বাজেট বা অপারেটিং বাজেটের মধ্যেই চলে আসবে সেটা, চলে যাবে। এবং যদি ওই মেট্রো রেল যদি লাভজনক হয়, তো তাহলে সেই যে লাভের অর্থটা আবার সরকারের কোষাগারে চলে যাবে, আরেকটা উন্নয়ন প্রজেক্টে ব্যয় হবে। এইবারে তো বাজেট নিয়ে আপনি ইতিমধ্যে রিপোর্ট করেছেন, সেটাও আমরা বলেইছি। এইবারের বাজেটের মূল যে, কারণ প্রতি বছর বাজেট যখন হয় তখন বিভিন্ন দিক থেকে আসলে চাহিদা থাকে যে এত পরিমাণ টাকা এখানে খরচ করা দরকার, স্বাস্থ্যে খরচ করা দরকার, শিক্ষা খাতে খরচ করা দরকার। এইবারের মূল টাকাটা বা খরচের খাতগুলো কীরকম, কোথায় কোথায় খরচ হচ্ছে? এইবারের খরচের মূল খাত হচ্ছে যেমন সাবসিডি বাবদ ভর্তুকি, এই যে বিদ্যুৎ, তারপরে বিদ্যুতের যে উৎপাদন হয়, তো এইখানে একটা ভর্তুকি দেওয়ার প্রয়োজন হয়। সার, যাতে কৃষককে ন্যায্য কম টাকায় সার দিতে পারে, এই জন্য ওখানে একটা ভর্তুকি দেওয়া হয়। তো তার গত কয়েক বছর এর একটা হিউজ পরিমাণ এটা বেড়ে গেছে, তো ওইখানে একটা খরচ হয়। ওখানে ধরেন এইবার আগামী বাজেটে যেটা আমরা এখনও পর্যন্ত শুনছি যে 1,26,000 কোটি টাকা বা তার কিছু বেশি হয়তো বরাদ্দ থাকা হতে পারে। এছাড়া সুদ পরিশোধ বাবদ ব্যয়, ওখানে একটা বড় আকারে ব্যয় হবে, প্রায় 1.5 লাখ কোটি টাকা মতো ব্যয় হবে। সরকারি কর্মচারীদের বেতন ভাতা এবং পেনশন, ওখানে একটা বড় ব্যয় হবে।
তারপরে এর বাইরে উন্নয়ন বাজেটের জন্য ব্যয় হবে 3 লাখ কোটি টাকা অলরেডি যেটা রাখা হয়েছে। বড় বড় খাত এইগুলো আছে। আর গভর্নমেন্ট এখন চেষ্টা হচ্ছে, গভর্নমেন্ট টার্গেট হচ্ছে যে তারা শিক্ষা স্বাস্থ্য, আমাদের শিক্ষা স্বাস্থ্যে এবার ব্যয় খুব কম, যে বরাদ্দ দেয় সেটাও খরচ করতে পারে না। তো ওইখানে একটা বড় আকারে বরাদ্দ দেওয়ার একটা চিন্তাভাবনা আছে। এই সব জায়গাগুলোতে ব্যয় হবে বলে আপনার। আমাদের আমাদের মোট বাজেট এবার কত টাকার হচ্ছে আপনি যত জানেন? আমরা এখনো পর্যন্ত যেটা জেনেছি যে সেটা 9,30,000 কোটি টাকা ছাড়াই যাবে, ওর বেশি হবে। আচ্ছা, 9 লাখ কোটি টাকা মানে 9-এর পরে কয়টা শূন্য? 9-এর পরে 5টা শূন্য। 5টা শূন্য, সে তো 9 লাখ টাকা হলো। তারপরে আবার কোটি, তো কোটির জন্য আরো তাহলে হচ্ছে আপনার কোটির জন্য আরও 7টা শূন্য লাগবে। 9-এর পরে কি তাহলে 12টা শূন্য হচ্ছে? হ্যাঁ, যদি আপনি একক সংখ্যায় থাকতে চান তাহলে 12টা শূন্য হবে। এতগুলো শূন্যের হিসাব, এটা তো আর এই লাখ কোটি বলে পরে এটা কনফিউজিং মনে হয় না? না, সেই জন্য অতগুলো শূন্য তো আপনি বলবেন না, আপনি বলবেন 9 লাখ কোটি। এই জন্য আমরা বলি 9 লাখ কোটি। বিভিন্ন যারা বিশেষ করে যারা উন্নয়ন কর্মী এবং এই ধরনের অ্যাক্টিভিজম করে, তারা যেরকম বিভিন্ন সময় দাবি করে থাকে যে জিডিপির পার্সেন্টেজ হিসেবে জিডিপির 5% শিক্ষা খাতে, জিডিপির 5% স্বাস্থ্য খাতে ব্যয় করা দরকার। আমাদের তো মোট জিডিপির আসলে মানে বাজেটই তো জিডিপির একটা ছোট্ট অংশ। তার মধ্যে জিডিপির 5% যদি শিক্ষা খাতে ব্যয় করে বা জিডিপির 5% যদি স্বাস্থ্য খাতে ব্যয় করে, তাহলে তো অনেক টাকা ওখানেই চলে যাবে। এটা কি রিয়ালিস্টিক চাহিদা মনে হয়? এটা হচ্ছে আমরা তো দাবি করার সময় একটা কাল্পনিক, যেমন আমার বাজেটটাই হচ্ছে জিডিপির 12-13%। তা এখন আপনার শিক্ষায় 5% গেল আর হেলথে গেল 5%, 10%। তাহলে কর্মচারীদের বেতন ভাতা কোত্থেকে হবে? আর আপনার এই যে রাস্তাঘাট যেগুলো অলরেডি রানিং, এখন এটা বোধহয় এই বছরে বাজেট হবে 3 লাখ কোটি। কিন্তু আপনি ওই যে প্রজেক্টগুলো অ্যাপ্রুভ হয়েছে ওইটা সব যদি হিসাব করেন তাহলে তো দেখা গেল যে 14, 15, 16 লাখ কোটি টাকা ওই টাকা খরচ। এটা এক বছরে হবে না, বা প্রতি বছর অল্প অল্প করে হবে। তো শেষ, তাহলে ওই টাকাই বা কোত্থেকে আসবে? ফলে এটা তারা একটু বলে, তারা অন্যদিকে তো এটাও আমার মনে হিসাব না করেই বলে আর কি। স্বাস্থ্য খাত আর শিক্ষা খাতে যেই পরিমাণ বাজেট দেওয়া হয় সেটাও তো পুরোপুরিভাবে খরচ হয় না, অনেক সময় দেখা যায় না। এইটাই তো আমাদের একটা সমস্যা, যে খুবই কম আমাদের বরাদ্দ দেওয়া হয়। প্রতি বছর যখন বাজেট হয় তখন একই সাথে জিডিপির কথা বলে, মূল্যস্ফীতির কথা আসে, যে জিডিপি এত % বাড়বে অথবা জিডিপি এই পরিমাণ বাড়বে, মূল্যস্ফীতি এরকম থাকবে। বাজেট আর জিডিপি তো আলাদা ব্যাপার। বাজেটের সাথে এই জিডিপির কথাটা তখন কেন আসে? এটা কি সম্পর্কিত? এটা সম্পর্কিত। কারণ বাজেটের, রাষ্ট্রের সরকারের বাজেটের তো একটা লক্ষ্য থাকে যে যদি আপনার জিডিপি গ্রোথটা যদি ভালো থাকে তাহলে সরকার তো দেশের মানুষের জন্য। তো জিডিপির গ্রোথটা যদি ভালো থাকে তাহলে কি হয়? তাহলে আপনার তার মানে কি কর্মসংস্থান হচ্ছে, আপনার ইনকাম হচ্ছে। তো সেই জন্যে বাজেটের ওই একটা যে ব্রড যে লক্ষ্যটা থাকে তার জিডিপিটা বাড়ালে তখন আপনার কর্মসংস্থান হয়। আবার ওর সঙ্গে সঙ্গে মানুষের হাতে যদি টাকা থাকে তাহলে ইনফ্লেশন সবসময় কিছু না কিছু থাকবেই। তো মানুষ যদি ব্যয় করার সক্ষমতা থাকে তাহলে ইনফ্লেশনটা যদি কন্ট্রোল থাকে তাহলে মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভটাও কম থাকবে। সে বুঝলাম, কিন্তু মানে জিডিপি তো বাড়বে, বা জিডিপি কীরকম পরিমাণ বাড়বে সেটা তো আমি বুঝবো যে আমার দেশের পণ্য এবং সেবা কী পরিমাণ বাড়ছে। তো বাজেটে তো পণ্য আর সেবা তৈরি করার জন্য আলাদা করে কোনো টাকা দেওয়া হচ্ছে না। বাজেটে তো টাকা খরচ হচ্ছে এই স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, আমার হয়তো কোথাও রাস্তা বানিয়ে দিচ্ছে। এইটার সাথে তাহলে জিডিপি কীভাবে আপনি বাড়িয়ে? এটার সঙ্গে জিডিপি যেমন আপনি মনে করেন যে ল অ্যান্ড অর্ডার, আপনার জিডিপি দেশের হবে কিনা, ল অ্যান্ড অর্ডার বড় বিষয়। কীরকম? ল অ্যান্ড অর্ডার যদি আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি দেশে ভালো না হয় তাহলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে না, আপনি রাস্তায় নেমে শান্তিতে থাকতে পারবেন না। তো এই জন্য বাজেটে ওইখানে ল অ্যান্ড অর্ডারের উপর একটা গুরুত্ব থাকবে, যে কোথায় কোথায় ব্যয় বরাদ্দ করলে যাতে পুলিশ বা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে। তাহলে ব্যাপারটা এরকম যে সরকার যদি পুলিশের বেতন ঠিক মতো দেয় আর পুলিশের ইকুইপমেন্ট ঠিক মতো রাখে, তাহলে পরে এইটা আসলে শেষ পর্যন্ত গিয়ে জিডিপিতে একটা প্রভাব ফেলবে এবং জিডিপি
বাড়াতে সাহায্য করতে পারে। না, পুলিশের বেতন তো তারা পায়। পুলিশের বেতন দিলেই, পুলিশের পোশাক ঠিকমতো দিলেই যে আপনার ল অ্যান্ড অর্ডার ভালো থাকবে তা না। এর সঙ্গে এটা একটা গভর্নেন্সের ইস্যু। আচ্ছা, এটা ওভারঅল সরকারের গভর্নেন্সের ইস্যু। সরকারের যে দলীয় লোকজন তারা চাঁদাবাজি করবে না। হ্যাঁ, কারণ পুলিশ সাধারণত আমাদের দেশের মতো দেশে কী হয় যে দলীয় লোক যদি চাঁদাবাজি করে বা এ করে তখন তারা ব্যবস্থা নিতে, তো সরকার ওইখানে কীভাবে অ্যাক্ট করবে সেটার উপর নির্ভর করতে এটা অনেক। গেল গভর্নেন্স। এছাড়া অন্যান্য কিভাবে বাজেটের সময় আসলে বাজেটের অন্যান্য যে মেজারগুলো, যে যা যা পরিকল্পনা হাতে নেয়, সেইটা আর কিভাবে আসলে জিডিপির উপর প্রভাব ফেলে? আর পলিসি হচ্ছে যে আপনার যেমন আপনার ফিসক্যাল পলিসি আপনার রাজস্ব নীতি। রাজস্ব নীতি আপনি কিভাবে পরিচালনা করবেন, অর্থাৎ কার কাছ থেকে কীরকম ট্যাক্স? হ্যাঁ, কার কাছ থেকে কী ট্যাক্সটা আপনি আদায় করবেন। তারপরে সার্ভিস, সরকারি যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো ডেভেলপমেন্ট, সরকারের উন্নয়ন বাজেটের সঙ্গে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের একটা সম্পর্ক থাকে। এক হচ্ছে যে কন্ট্রাক্টররা কাজ করে, মানুষজনের সেই সমস্ত প্রজেক্টে মানুষ কাজ করে, ফলে তাদের এই শ্রমজীবী মানুষের কাজ ঠিক থাকে। আবার এই সার্ভিস ডেলিভারি তো সরকারকে করতে হবে। রাস্তাঘাট যদি ঠিকমতো না হয়, বন্দর যদি ঠিকমতো অপারেট না করে, তাহলে তো আপনার জিডিপিতে তা প্রভাব রাখতে পারবে না। তার পলিসিগুলো, বাজেটে বিভিন্ন পলিসির সঙ্গে এই ব্যবসা বাণিজ্য সব কিছু সম্পর্কিত। আর মূল্যস্ফীতির ব্যাপারটা কিভাবে ঠিক হয়? মূল্যস্ফীতি তো মূল্যস্ফীতির দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে চাহিদা ভিত্তিক, আর একটা হচ্ছে সরবরাহ ভিত্তিক। আর একটা হচ্ছে যে আপনার ফুড আর নন ফুড। তো সাধারণত বলা হয় যে ফুড মানে খাদ্য খাতের ইনফ্লেশনটা আপনার দেশের উৎপাদন ভালো আছে কিনা। উৎপাদন যদি ভালো থাকে তাহলে ওই মূল্যস্ফীতি ওটা নিয়ন্ত্রণে থাকে। আর নন ফুড যেটা, এখানে গভর্নমেন্টের বিভিন্ন পলিসি, বাংলাদেশ ব্যাংকের মানিটারি পলিসি সে টাইট করতেছে, মানে মুদ্রা বাজারে কী পরিমাণ টাকা সে ছাড়বে, কী পরিমাণ টাকা উঠাবে, ওই যে পলিসিটা, তার একটা পলিসি রেট থাকে যে সেটা সরাসরি লোন দেওয়ার জন্য নির্ভরশীল না, কিন্তু ওই পলিসির সঙ্গে, ওই পলিসি রেটের সঙ্গে সম্পর্কিত হয়ে আপনার ব্যাঙ্কগুলোর লোনের ইন্টারেস্ট ঠিক হয়। তো ওইটা বাড়া কমা এইসবগুলো বাংলাদেশ ব্যাংক ঠিক করে। তো ওইখানে সেই মনিটারি পলিসি তো বাজেটের সময় ঠিক হয় না, এটা তো ইন্ডিপেন্ডেন্টলি ঠিক হয়। এটা বাজেটের সময় একটা সমন্বয় মিটিং আছে, একটা সমন্বয় কমিটি আছে যেটা প্রিজাইড করে অর্থমন্ত্রী। এখানে বাংলাদেশ ব্যাংক, কমার্স মিনিস্ট্রি, পরিকল্পনা মন্ত্রক, অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব তারা সদস্য থাকে। তারা মিলে ওটা ঠিক করে যে আমার আগামী বছর, আগামী 6 মাসে মুদ্রানীতি কী হবে। আর ফিসক্যাল পলিসিও, যে সরকার কোথায় ট্যাক্স, কোথাও যদি মনে হয় যে হ্যাঁ এখন আমার দেশে খাদ্যের সরবরাহ ভালো না, চাল উৎপাদন করতে হবে, তো আমার চালে এখন ট্যাক্সটা কমায় দিতে হবে। তো এইটা তখন সরকার তখন বাংলাদেশ ব্যাংকও বললো যে আপনার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার সমস্যা হচ্ছে সরবরাহ সাইডে, তখন সরকারকে ওই পদক্ষেপ নিতে হবে। তো এইভাবে একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত। এই বছর একটা কথা শোনা যাচ্ছে, ক্রিয়েটিভ ইকোনমি, এই সৃজনশীল অর্থনীতি জিনিসটা কি? সৃজনশীল সরকার, এটা নতুন আমাদের বর্তমান অর্থমন্ত্রী সরকার চিন্তা করছে যে ক্রিয়েটিভ অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রে আপনার ছোট ছোট উদ্যোগ। আমি যদি বলি যে ধরেন বিভিন্ন অ্যাপ নির্ভর বা ছোট ছোট বিভিন্ন টেকনোলজি থাকতে পারে, হেলথ সার্ভিসের ক্ষেত্রে থাকতে পারে। সেখানে গভর্নমেন্ট যেমন আগামী বছরের চিন্তা আছে যে 300 থেকে 500 কোটি টাকা মতন বরাদ্দ করতে পারে আপনার বাজেটে। ওখান থেকে অল্প অল্প সরকার সিড মানি হিসেবে অল্প অল্প দিবে উদ্যোক্তাদেরকে, ওরা নিজেরাই ব্যবসা করবে, বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারে। এটা কি মোটামুটি তারা কন্টেন্ট বানাইতে পারে? এটা টেক বেসড? অনেকগুলো আছে টেক বেসড। আচ্ছা, আবার অনেকগুলো যেমন হেলথ সার্ভিস প্রোভাইডার। তাহলে ব্যাপারটা কীরকম? আমি আর আপনি এই যে এখন এরকম আলাপ করছি, এরকম যদি আমাদের খুব ভালো পপুলারিটি হয় এবং আমরা যদি নিজেরাই একটা শো করি, সেটার জন্য আমরা তখন একটুখানি লোন চাইতে পারি যে আমাদেরকে আর একটু ভালো ইকুইপমেন্ট এবং সেট বানানোর জন্য কিছু টাকা দেওয়া হোক। এটা ক্রিয়েটিভ ইকোনমির মধ্যে পড়বে। হ্যাঁ, প্রতি বছর বাজেটের সময় আরেকটা কথা প্রায় শোনা যায়, কালো টাকা সাদা টাকা, এবং এটা নিয়ে বিতর্কও হয়। অনেকেই বলে কালো টাকা সাদা করার সুযোগ থাকা উচিত না, এটা অনৈতিক। আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, কালো টাকা কি আর সাদা টাকা কি? কালো টাকা সাদা টাকা হচ্ছে যে দুই রকম কালো টাকা কালো টাকা আছে। একটা হচ্ছে আপনি ইনকাম করেছেন, বৈধভাবে আপনি ইনকাম করেছেন, কিন্তু সরকারকে ট্যাক্স দেননি। যেমন সবচেয়ে বড় হচ্ছে আমাদের জমি কেনাবেচা।
জমি কেনা বেচায় সবচেয়ে কালো টাকা তৈরি হয়, যে ওইখানে প্রকৃত যে মূল্য, যে দামে বেচা কেনা হয় সেই দামে কেউ দেখানো হয় না। তো ওই যে অর্থটা যে বিক্রি করলো, হ্যাঁ, সে হয়তো বিক্রি করলো 50 কোটি টাকায়, কিন্তু সে সরকারের ঘরে দেখানো হলো 25 কোটি টাকা। তখন ওই যে বাকি 25 কোটি টাকা সে যে নিল, ওইটা কালো হয়ে গেল, ব্ল্যাক হয়ে গেল। এইটা একটা। আরেকটা হচ্ছে যে আপনি ঘুষ, দুর্নীতি বা নানা রকম অনিয়মের মাধ্যমে একটা ইনকাম করেন, ওইটা আরেকটা কালো টাকা। কিন্তু তাহলে কালো টাকা তো দুটোই কালো টাকা, মানে বেসিক্যালি আমি ট্যাক্স দিইনি, সেটাই হচ্ছে আমার কালো টাকা, তাই তো? তাহলে পরে যখন কালো টাকা সাদা করার সুযোগ আসে, তাহলে আমি যতটুকু বুঝতে পারছি কোনো একজন কথার কথা একজন রিসার্চার বা একজন টিচার যে পড়ায় বা রিসার্চ করে, সে টাকা আয় করেছে কিন্তু সে ট্যাক্স দেয়নি, এখন সে ট্যাক্স দিতে চায়, অথবা সেই টাকাটা সে, তার তো কালো টাকা হয়ে গেছে, সেই টাকাটা সে ট্যাক্স দিয়ে ইকোনমিতে ঢুকিয়ে নিয়ে আসবে বা লিগাল করে নেবে। এটাই তো কালো টাকা সাদা করা বেসিক্যালি। এইটার জন্য তাহলে পরে এই কালো টাকা সাদা করার সুযোগটা পেলে পরে ক্ষতি কি হয় ইকোনমির, এবং এটা নিয়ে বিতর্কটা থাকে কেন? বিতর্ক থাকে এই কারণে যে এটা একটা অনৈতিক, এবং সাধারণত আপনার এটা মনে করা হয় যে এই দুর্নীতির মাধ্যমে এবং সরকারের সঙ্গে রাজনৈতিক প্রভাবশালী লোকরাই বা সরকারের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদেরকে বিভিন্ন ইয়ের মাধ্যমে ঘুষ কিংবা দিয়ে এই টাকাটা আপনার কালো হিসাবে তৈরি হয়। তো এই টাকা ওই কিছু ট্যাক্স দিয়ে সে বৈধ ইনকাম হিসেবে দেখিয়ে দিল। তার মানে কি, আপনি ইনডাইরেক্টলি আপনি একটা অনৈতিক জিনিসকে আপনি উৎসাহিত করলেন এই কারণে। কিন্তু অর্থমন্ত্রীরা সবসময় এটা সবসময় এর বিরোধিতা থাকে, কিন্তু দেখা যায় যে প্রায় প্রতি অর্থমন্ত্রী কোনো না কোনো সময় তার টার্মের মধ্যে কালো টাকা সাদা করার একটা সুযোগ দিয়ে থাকে। আমি যদি চুরি করে টাকা আয় করি এবং সেই টাকাটা আমি আবার সরকারের যে দেওয়া একটা সুবিধা তা দিয়ে আমি ওটা সাদা করে ফেললাম, ট্যাক্স দিয়ে হোক বা যেরকম করেই হোক, যে কন্ডিশন দেয় সেটা মেনে, আমার চুরি তো আর মাফ হয়ে যায়নি। চুরি প্রমাণিত হলে নিশ্চয়ই আমার তখনও জেল হবে, বা আমার যা শাস্তি পাওয়ার কথা সেটা হবে। তাহলে পরে আমার শুধুমাত্র কালো টাকাটাই সাদা করার সুবিধা, এখানে তো অপরাধকে আমি মাফ করে দিচ্ছি, তা তো নিশ্চয়ই সেটা হচ্ছে না। অপরাধ তো আপনার যদি ওটা বৈধ হয়ে যায়, টাকাটা যদি বৈধ হয়ে যায়, তখন তো আপনি তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নিতে পারলেন না। আর ওই যে শাস্তিটা আপনি দিবেন, সেই শাস্তি, এখানেও তো অনেক বিষয় থাকে। এখানে আপনি ঘুষ, দুর্নীতি বা করে, যেমন অ্যান্টি কারাপশন কমিশন হয়তো আপনার বিরুদ্ধে তদন্ত শুরু করলো, তখন কি করলেন আপনি টাকা দিয়ে আপনি ওখান থেকে আপনার বিরুদ্ধে একটা ক্লিন চিট নিয়ে নিলেন। তো এই জিনিসটা তো আপনি উৎসাহিত হলো, তখন সে তো শাস্তিও পাইল না, আবার অন্যদিকে সে তার টাকাটা সে সাদাও করে নিল। আর এতে যারা অনেস্ট ব্যবসায়ী তারা বিরোধিতা করে এই কারণে যে তারা সৎভাবে ব্যবসা করে তারা কম্পিটিশনে তারা পিছায় পড়ে, আর যারা এই দুর্নীতির মাধ্যমে ব্যবসা করে তারা অনেক সময় তাদের থেকে একটা থাকে, মানে কম্পিটিশনে তারা একটু আগায় থাকে। রাইট। তাহলে এইবারের বাজেটে কি কালো টাকা সাদা করার সুযোগ থাকবে? এটা প্রথম দিকে যেটা বলা হয়েছিল যে একটা সুযোগ দেয়া হবে, তারপরে আমরা বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্টে যেটা দেখলাম যে প্রধানমন্ত্রী এটা না করে দিয়েছেন, যে না, কোনো সুযোগ দেওয়া হবে না, ফলে আগামী বাজেটে এটা সুযোগ নাও রাখা হতে পারে। আচ্ছা, কিন্তু তবে সরকারের প্রথম দিকে হয়তো চিন্তা ছিল যে ইকোনমিতে অনেক কালো টাকা তৈরি হয়ে আছে অলরেডি, সেটা আছে, এটা যদি সুযোগ দিয়ে যদি ফর্মাল চ্যানেলে আনা হয় তাহলে হয়তো ইকোনমির মানে ফর্মাল ইকোনমি আবার একটু চাঙ্গা হওয়ার সুযোগ পাইল। কিন্তু আসলে সেটা হয় কি না, এটা আর গবেষণার বিষয়, যে আসলে হয়তো কোনো লাভ হয় কি না। এইবারের বাজেট, শেষ প্রশ্ন, এইবারের বাজেটে অন্যান্য অনেকবারের বাজেট আপনি দেখেছেন, এইবারের বাজেটের বিশেষ দিক কি? আদৌ কি কোনো বিশেষ দিক আছে? এইবারে বাজেটে বিশেষ দিক এমনি গতানুগতিক বাজেটই হবে। তবে বর্তমান সরকার 19 বছর পরে আবার ক্ষমতায় আসছে, তো ফলে এখানে কিছু জনপ্রিয় কর্মসূচি বাজেটের মাধ্যমে বেশ বাস্তবায়ন করার চেষ্টা করা হবে। যেমন একটা তো আপনারা জানেন, সবাই শুনেছেন যে ফ্যামিলি কার্ড, সেখানে মানে হঠাৎ করে একটা বড় আকারে বরাদ্দ দেয়া হচ্ছে, যদিও সেই কার্ডগুলো এখনও
আগামী 1 বছরের মধ্যে ওই বেনিফিশিয়ারি চিহ্নিত করা, এখানে অনেক চ্যালেঞ্জও আছে যে যদি ওদের সঠিকভাবে চিহ্নিত না করা যায়, যদি ভুল জায়গায় যায়, তাহলে হয়তো ওই টাকাটা অপচয় হবে। তো এরকম কিছু 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 জনপ্রিয় পদক্ষেপ নেওয়ার, যেমন এই ক্রিয়েটিভ ইকোনমি এর জন্য একটা পদক্ষেপ নেওয়া হবে। তাছাড়া এমনি তো সরকারের রানিং যে ব্যয়গুলো আছে, এই চাপ তো আছেই, এটা তো তার করতেই হবে। এরকম কিছু কিছু ছোট ছোট আপনি হয়তো কিছু বিষয় আপনি দেখতে পাবেন। বায়রন ভাই, আজকের মতো এইটুকুই। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকেও।